আপনার কাছে কি আছে বা আপনি কতটা বিত্তবান তার উপর আপনার প্রকৃত সুখ কখনোই নির্ভর করে না। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে মানুষের চিন্তায়, তার দৃষ্টিভঙ্গিতে, জীবনকে দেখার ভেতরের অনুভূতিতে। কারণ বিলাসিতার মাঝে থেকেও মানুষ অসুখী হতে পারে, আবার সামান্য সম্পদ নিয়েও কেউ গভীর শান্তি নিয়ে বাঁচতে পারে। জীবন আসলেই মনের একটা অদ্ভুত খেলা। আপনি যদি সবসময় অপ্রাপ্তির হিসাব করেন তবে প্রাচুর্যের মাঝেও শূন্যতা অনুভব করবেন। আর যদি অল্পতেই কৃতজ্ঞ হতে শেখেন তবে সীমিত সামর্থ্যেও তৃপ্তি খুঁজে পাবেন। সুখ কোনো বাহ্যিক অর্জনের নাম নয়, এটি মনের একটা অবস্থান। কিভাবে আপনি আপনার বাস্তবতাকে গ্রহণ করছেন সেটাই আসল বিষয়। জীবনের সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের ভেতরে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিকে আমরা কিভাবে দেখব, কিভাবে গ্রহণ করব, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের নিজের। তাই সুখ খুঁজতে বাইরের জগতের পেছনে না ছুটে নিজের মনের ভেতরকে সুন্দর করে গড়ে তুলুন। কারণ দিন শেষে মানুষের সুন্দর চিন্তা, কৃতজ্ঞ মন আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আরো একটা নতুন দিনের কাজকর্ম শেয়ার করতে চলে এলাম। তো এখন দেখুন আমি আমার সবজি বাগানে পানি দিচ্ছি। সবজি বাগানে পানি দেওয়া থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আমার এই সবজি বাগানের যা যা সবজি আছে, ফুলকপি, তারপরে বাঁধাকপি, বেগুন, মানে সবকিছু একেবারে অবহেলার মধ্যে দিয়েই বড় হচ্ছে। এই বছর আমার এই সবজি বাগানে তেমন কোনো যত্ন করা হয় নাই, তেমন কোনো সময়ও দেওয়া হয় নাই। যে সময়টুকু দেওয়ার কথা ছিল ওটা আমার রেস্টুরেন্টের পেছনেই দেওয়া হয়েছে। তাই অবহেলার মধ্যেই ওই সবজি বাগানটা বড় হচ্ছে। আর এদিকে দেখুন আমার পুরনো সবজি বাগানটা একেবারেই ফাঁকা, মাটির গুণাগুণ একেবারেই নষ্ট হয়ে গেছে, মাটিগুলো জোরে বালুতে পরিণত হয়েছে। ওখানে আমি গতদিন পাট শাকের বীজ লাগিয়েছিলাম, গতদিনের ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম। তো গতদিন পানি দেওয়া হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে দেখুন মাটিটা শুকিয়ে একেবারে কাঠের মতন হয়ে গেছে। মাটিগুলো যখন শুকিয়ে যায় তখন একেবারে জর্জরে হয়ে যায়, মনে হয় এই মাটিতে কোনো রসকস নেই, একেবারে শুকনো জর্জরে ধুলার মতন। তো তারপরেও আমি চেষ্টা করেই যাচ্ছি, শুধু শুধু এতটা জায়গা খালি পড়ে আছে, দেখা যাক চেষ্টা করে হয় কিনা। তো আজকে আবারও একটু বেশি করে দেখুন পানি দিয়ে দিচ্ছি, যাতে আরো একদিন পানি না দিলেও অন্তত মাটিটা ভিজা থাকে। যেহেতু এখন রমজান মাস, প্রতিদিন চাইলেও নিয়মিত সময় করে সবজি বাগানে সময় দেওয়া যায় না। তো যখন মনে হয় বা যখন হাতে সময় থাকে সেই দিন একটু একটু করে আর কি যত্ন করা যায়। তো এখানে দেখুন আমি আমার গ্রো ব্যাগগুলোতে যে ধনিয়ার বীজ লাগিয়েছিলাম সেগুলোর পানিটাও শুকিয়ে গেছে, মাটিটা একেবারে শক্ত কাঠের মতন হয়ে গেছে। তো আমার এই সবজি বাগানের মাটিগুলোর ওই একটাই সমস্যা, জানি না শীতকালীন সবজির পরে এখন বর্ষাকালে যদি কিছু লাগাই কেমন হবে, তবে চেষ্টা করে দেখব। এই যে দেখুন মাটিগুলো শুকানোর পরে একেবারে শক্ত হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার খুব শখের একটা জিনিস। এত ছোট একটা লিচুর গাছ, যেটা আমি আজ থেকে প্রায় 2 বছর আগে মনে হয় অনলাইন থেকে আর কি ছোট একটা চারা অর্ডার করে এনে লাগিয়েছিলাম। এই জায়গায় লাগিয়েছিলাম, এই গাছটাতে দেখুন ফুল চলে আসছে, মানে লিচু গাছে আর কি ফুল হয়েছে। জানি না শেষমেশ লিচু হবে কিনা, কিন্তু এত ছোট একটা গাছে দেখুন কি সুন্দর ফুলের ছড়া নামছে এখানে একটা। তারপরে গাছটা আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন অনেক ছোট এই গাছটা। তো এটা আমি যখন লাগিয়েছিলাম তখন গাছটা অতটাও ভালো হয় নাই। তো শেষমেশ এই গাছেও যে এরকম ফুল চলে আসবে আমি ভাবিও নি। এই যে দেখুন নিচের দিকে এদিকে আরো একটা ছড়া, 3টা ফুলের ছড়া হয়েছে। এই যে এটা হচ্ছে বড়। তো আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন গাছটা বনে জঙ্গলে ঘিরে ফেলছিল, কয়েকদিন আগে বাড়ি পরিষ্কার করার সময় দেখি গাছটা আবার নতুন হয়ে বেরিয়েছে। আমি ভেবেই নিয়েছিলাম গাছটা হয়তো মরে গেছে, তো শেষমেশ গাছটা বের হলো, তাই একটু যত্ন করা হয়েছিল। এখন দেখুন কি সুন্দর ফুল আসছে, হয়তো 2-1টা লিচু হতেও পারে। দেখা যাক শেষমেশ ফুলগুলো থেকে লিচু হয় কিনা। প্রত্যেক রমজান মাসে আমাকে একটা করে প্রেসার কুকার কিনতে হয়, যেটা আমার একটা ডিউটির মতন। আমার ঘরে আমি বেশি প্রেসার কুকার কিনি না, একটাই কিনি। তো এইবারও রমজান মাসের 5-7 দিন আগে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে। তো নতুন করে এখন আরেকটা প্রেসার কুকার কিনতে হলো। দেখুন হকিন্সের একটা প্রেসার কুকার নিয়েছি 5 লিটারের। তো 1800 টাকা দাম নিয়েছে।
আর আমি প্রতি বছর একটু কম দামেরই কিনতাম, এই 1300-1400 টাকার মধ্যেই কিনতাম। তো এইবার ভাবলাম একটু ভালো ব্র্যান্ডের নিয়ে নেই, হয়তো ভালো ব্র্যান্ডের একটা নিয়ে টেস্ট করে দেখি ওটা একটু বেশি দিন যায় কিনা। তো যাই হোক, দেখা যাক। আমি হকিন্সের প্রেসার কুকার এর আগে ইউজ করি নাই, আজকে ফার্স্ট টাইম করব। কারণ রমজান মাসে আমাদের চুলা বোনা, চুলা সেদ্ধ, খিচুড়ি রান্না সবকিছুতেই প্রেসার কুকারের প্রয়োজন হয়, এমনকি মাংস টাংস রান্না করতেও প্রেসার কুকারের প্রয়োজন হয়। সকালে আমার বোনরা এখানে ছিল, তো ওরা সকালে চলে গেছে 10টার দিকে, তারপরে আমি একটু সময় ঘুমিয়েও গিয়েছিলাম। উঠে এখন দেখুন, এই ছোটো খাটটার উপরে অনেক কাপড় জমা হয়ে আছে, এখানে আমারও অনেক কাপড় আছে, তো আমার কাপড়গুলো আমি ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। এখানে কিছু ফ্রেশ কাপড় আছে যেগুলো আর কি ধুয়ে রোদের থেকে উঠিয়ে আনা হয়েছিল, ওগুলো আছে, আবার কিছু বাসি কাপড়ও আছে। তো ধোয়া কাপড়গুলো আলমারিতে ভাঁজ করে তুলে রাখবো, আর যেগুলো ধুইতে হবে সেগুলো মেশিনে দিয়ে রাখবো। তো যেগুলো ধোয়া ওগুলোই ভাঁজ করে নিচ্ছি, আর বাকিগুলো আলাদা করে মেশিনে দিব। তো তারপর গোসল করা শেষ নামাজের পর বিকাল 3টার দিকে আমি রান্না করতে এলাম খিচুড়ি, মানে ইফতারের যে যে আইটেমগুলো লাগবে। তো আজকে আমাদের আসলে প্রথম ইফতারই বলা যায়, কারণ গতকালকে তো ইফতার বাসায় করা হয় নাই, বাসার বাইরেও করছি। তো এই রমজানে আজকে আমাদের বাসায় ফার্স্ট ইফতার করা হবে। আর গতকালকে ওই যে নদীর বালুচরে ইফতারটা সারছি। তো যাই হোক, আজকে খিচুড়ি করব, আর সেই সাথে ছোলা ভুনা, যেটা আমাদের প্রতি বছর রমজান মাসেরই ইফতারে বেশিরভাগ সময় করা হয়। ছোলা ভুনাটা মাস্ট করতেই হবে, আর সাথে খিচুড়ি অথবা যাও, দুইটা জিনিসের মধ্যে আর কি কিছু একটা করতে হবে। আর বাকি এক্সট্রা আর কি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, যেগুলো করতেই হবে। তো তারপরে যেটা যেটা করো সমস্যা নেই। তো আজকে আমি আর কিছুই করব না, জাস্ট ছোলা ভুনা করতেছি আর খিচুড়িটা রান্না করব। কারণ যেই সময় আমি রান্না করতে গেছি ঠিক সেই টাইমে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল। তো চুলা অফ করে আবার আরিয়ানের বাবা জুবাইরকে বাজারে পাঠিয়ে সিলিন্ডার একটা নতুন আনলাম, আর যেটা খালি হয়েছে ওটা ফেরত দিলাম। তারপরেই রান্না বান্নাটা করতে হচ্ছে। আমার ইচ্ছা ছিল কিছু পেঁয়াজু করব বা পাকোড়া করব, তো টাইম কম থাকায় সেটা আর করা হয় নাই আজকে। গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় মানে আজকে ইফতারে রান্না বান্নায় যে মানসিকতা প্রথমে ছিল, ইন্টারেস্টটা ছিল, সেটা চলে গেছে। তো যাই হোক, তারপরে এখন কিছু ফল টল অ্যারেঞ্জ করা হয়েছিল, ওগুলো নিয়ে বসছি কাটার জন্য। তো ফল বলতে এখানে বাজারের ফলের মধ্যে আছে তরমুজ আর হচ্ছে আঙ্গুর, আর আমাদের গাছের হচ্ছে ক্ষীরা আর পেঁপে। এই পেঁপেটা আমাদের গাছের, আরিয়ানের দাদি আমাদের গাছ থেকে পেড়ে আনছিলেন। তো এটা, এই যে আমার নতুন যে পেঁপে গাছটা, ওই পেঁপে গাছেরই আর কি। তো এই গাছের পেঁপেগুলো অতটাও মজা না। আমার বড় যে পেঁপে গাছটা, যেটা থেকে আমরা প্রতি বছর পেঁপে খাই, ওই গাছের পেঁপেগুলোর আলাদা একটা টেস্ট আছে। কিন্তু এই যে নতুন গাছের পেঁপেগুলো অতটাও মিষ্টি না। তো তারপরেও বাড়ির ফল বলে কথা, বাজারের ফল থেকে ভালোই হবে। তো যাই হোক, কাটাকুটি শেষ, তারপরে আমাদের ইফতার রেডি করা হয়ে গেছে। তো আজকে আমাদের ইফতারে যা যা ছিল, এখানে জিলাপি ছিল, পেঁপে, আঙ্গুর, তরমুজ, ক্ষীরা, আর সাথে হচ্ছে ছোলা ভুনা আর খিচুড়ি। তো শরবত টরবত তো কিছু করা হয় নাই, জাস্ট হালকা একটু ফ্রিজের আর কি ঠান্ডা পানি নেওয়া হয়েছে। তো শরবত টরবত করার সময়ও পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে আজকে ইফতারটা রেডি করা হয়েছে। আর আমার ছেলে দেখুন, কাদামাখা পায়ে, মানে পায়ের মধ্যে একটু ধুলাবালু আছে। দুপুরে ওকে গোসল করিয়ে দিয়েছিলাম, তারপরে আর পা ধোয় নাই, একটা টুপি মাথায় দিয়ে বসে আছে। তো ওকে এখান থেকে নামিয়ে নিয়ে এখন পাটা ভালো করে ধুয়ে তারপরে এনে ইফতারের জন্য বসাবো। ও খেলা থেকে এসেই একটা টুপি মাথায় দিয়ে বসে পড়েছে। তো ওকে আমি পা ধোয়ার জন্য ডাকাডাকি করতেছি, ও নামতেছে না, বলতেছে ইফতার করে করব। তো যাই হোক, ওকে এখন আপাতত আমি একটু পরিষ্কার করে নিয়ে আসবো, আর ইফতারের সময় এলে আমরা ইফতার করে নিব। তো এখানে আমি, জুবাইর, শিফাও এবার রোজা রাখতেছে, আর সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি মাও আছেন। তো আমরা 5 জনের জন্য আর কি ইফতার অ্যারেঞ্জ করেছি। এদিকে ছোট ছোট 2টা ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছিলাম, বিকাল হয়ে গেছে, ওগুলো তোলার সময় পাই নাই, ওগুলো তুলে নিচ্ছি। ইফতারের মনে হয় এখনো 4-5 মিনিট বাকি আছে। তো যাই হোক, তারপরে
মসজিদে যখন টাইম বলা হবে বা ঘড়িতে ঠিক টাইম হয়ে যাবে তখন ইফতার করব। ইফতারটা রেডি করে রাখছিলাম, এই যে শেষমেশ আমাদের ইফতার শুরু হয়ে গেছে। তো এখানে আমরা 7 জন মানুষ আজকে ইফতার করতেছি। ইফতারের সময় একটু বেশি মানুষজন হলে ভালো লাগে। আর এবার ইফতারে যেহেতু শ্বশুর শাশুড়ি মাও আছেন, মানে ঘরের পরিবেশটা আর কি একটু অন্যরকম, ভালোই লাগে। সেই সাথে আমার ছাগলটাও দেখুন আসছে, তো ওকে নিচে জিলাপি দেওয়া হচ্ছে, আঙ্গুর দেওয়া হচ্ছে, ও খাচ্ছে। ও আবার বাচ্চা দিবে, হারিয়ানার বাবা বলতেছেন ওকে একটু ফল দাও যেহেতু ওর ভিটামিনের আহ প্রয়োজন আছে, মানে আমরা মজা করছিলাম আর কি। তো যাই হোক, আজকে বাড়ির কাজকর্ম বেশি একটা শেয়ার করতে পারি নাই। বাড়ির যেটুকু টুকটাক কাজ শুট করেছিলাম ওইগুলোই শেয়ার করলাম। সত্যি কথা বলতে আজকে তেমন একটা কাজও করি নাই। তারপর থেকে অর্ধেক কাজ ভিডিও করেছি, অর্ধেকটা করা হয় নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পরে চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে। অনেকদিন হয়ে গেছে আপনাদের সাথে মন খুলে গল্প করা হচ্ছে না, ভিডিও শেয়ার করতেছি কিন্তু এত কথা জমে আছে, দেখা যায় ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না। তো যাই হোক, আজকে বাড়ির কাজকর্ম তো একটু কম শেয়ার করা হয়েছে, ভাবলাম বসে বসে একটু সময় গল্প করে নেই। তো আপনাদের অনেক কিছু জানার আছে, অনেকে অনেক দিন থেকে অনেক কিছু জিজ্ঞাসা করছেন। তো কমেন্টে আসলে সব সময় সবকিছু বলা যায় না। তো বলবো বলবো বলে অনেক সময় বলা হয় না, আবার লিখতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই আলসেমের কারণে বলা হয় না। তো যাই হোক, প্রথমে আমি শুরু করি আমার ওই যে গতকালকের বিষয়টা দিয়ে। গতকালকে যেখানে গিয়েছিলাম ইফতার নিয়ে, তো ইফতার শেয়ার করার জন্য আর কি। তো ওটা নিয়ে গতকালকের ভিডিওতে আমার প্রথম দিকে কিছুক্ষণ কমেন্ট বক্স অফ ছিল। তো ভিডিওর মানে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেখানে দেখা যায় ছোট ছোট বাচ্চা কাচ্চা যদি ভিডিওতে বেশি আনা হয়, ভিডিওতে ছোট বেশি না, যে কোনোই ছোট ছোট বাচ্চা ভিডিওতে দেওয়ার পরে বাচ্চাদেরকে সামিল করার পরে দেখা যায় ইউটিউব অটোমেটিক কমেন্ট বক্স অফ করে দেয়। তারপরে আবার বেশি ছোট বাচ্চা হলে, গায়ে যদি কাপড় টাপড় থাকে না, তাহলে দেখা যায় ইউটিউব থেকে অটোমেটিক ভিডিওটা রিমুভ করে দেয়। তো গতকালকে ভিডিওটা আমার সেই পর্যায়ে পড়েছিল, মানে ভিডিওতে যেহেতু আমি ওখানকার কয়েকটা বাচ্চাকে নিয়ে আসছিলাম ভিডিওর মধ্যে, যার কারণে আমার ভিডিওর কমেন্ট বক্সটা অটোমেটিক প্রথম দিকে অফ ছিল। তো পরে আমি যখন দেখলাম যে কমেন্ট বক্সটা অফ, তখন কমেন্ট বক্সটা অন করলাম। তো কিছু কমেন্ট আসছে। একজন আপু আইরিন মনে হয়, আইরিন সুলতানা নাকি রকম একটা আইডি ছিল, যাই হোক আমি নামটা ভুলে গেছি। তো আপু কমেন্ট করছেন যে ইফতার করিয়েছো ভালো কথা, বাট এগুলো ভিডিওতে যে দেখিয়েছো এটাতে তোমার কি কোনো সমস্যা হবে? তো এখানে আমার সমস্যা হওয়ার কিছু নেই, আর সমস্যা কি আর হবে, আমি তো এখানে সমস্যা হওয়ার মতন কিছু দেখাইনি। মানুষ হয়ে যদি আমরা, মানুষ একজন মুসলিম হয়ে যে মুসলিম, তো একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের বা আরো কয়েকজন মুসলিমের বিপদের সময় পাশে দাঁড়াতে না পারি, তো হয়তো তাদের যে খারাপ সময়টা চলতেছে সেটা আমি দূর করতে পারবো না, বা আমরাও দূর করতে পারবো না, একজন একজন করে আমরা কিছুই করতে পারবো না। তবে তাদের কষ্টটাও দূর করতে পারবো না। তবে তাদের মানে এই খারাপ সময়ে তাদের পরিস্থিতিতে নেমে, তাদের জায়গায়, তাদের সিচুয়েশনে নেমে তাদের পাশে বসে একবেলা খাবার তো খেতে পারবো, এটাই আর কি ভেবে আমি গিয়েছিলাম। তো যাই হোক, আমি ভিডিওতে যেটা বলছি যে মুসলিমদের গড়ভাঙ্গা হচ্ছে, হিন্দুদের গড়ভাঙ্গা হয় নাই, এটাতে আমার সমস্যা হওয়ার কিছু নেই। কারণ আমি যেটা বলছি সেটাই তো বাস্তব। কেউ যদি দেখাতে পারে যে একটা হিন্দু গড় ভাঙ্গা হয়েছে, তাহলে আমি কি বলবো, আমি নিজের নাম পাল্টে দিব, কারণ একটাও হিন্দু ঘর ভাঙ্গা হয় নাই, সবকটা মুসলিম ঘর বেছে বেছে ভাঙ্গা হয়েছে। যেটা নিয়ে আমাদের আসামের মানে যেখানে যেখানে উচ্ছেদ হয়েছে সেখানে অনেকেই প্রতিবাদ করতেছে। তো সবারই প্রশ্ন এটাই যে ভাঙ্গা হলো সরকারি প্রয়োজনে হয়তো ভাঙছে, কিন্তু শুধু শুধু বেছে বেছে মুসলিম ঘরগুলো কেন? তো এটা সবাই বলতেছে, সেটা শুধু আমার কথা না। তো যাই হোক, একটা কমেন্ট আসছে
ওই যে আমি ভিডিওর প্রথম দিকে যে কথাগুলো বলছিলাম, সবকিছুই আমাদের মানসিকতার উপরে। আহ আমি যখন বিপদে পড়ছি, যতবার বিপদে পড়ছি, আমার পাশেও কিন্তু অনেক অজানা অচেনা যারা আমাকে পার্সোনালি চেনে না, জানে না, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যতটুকু ওরা আমাকে দেখছে বা চিনে জানে। তো আমার যত সময়ে আমি যতবার বিপদে পড়ছি ততবার আমার পাশে অনেক দূর দূরান্তের, অনেক বাইরের কান্ট্রির যারা আমাকে পার্সোনালি চিনে না, তারাও কিন্তু এতটা দূর থেকে আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে। তার কারণ কি, আমরা মানুষের বিপদের সময় যদি আরেকজনের সামর্থ্য থাকে, যতটুকু সামর্থ্য থাকে সেই সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোটা আমাদের উচিত। আর সেই সাথে আরেকটা জিনিস, আমরা মুসলিম, তো একজন মুসলিম আরেকজনের মুসলিমে সেটা যে দেশেরও হোক, পাশে যদি একটু হলেও দাঁড়ানোটা উচিত আমি মনে করি। তো যাই হোক, আমি বিশেষ করে আমার বিপদের সময় যারা সাহায্য করেছেন তাদের থেকেও আসলে এই শিক্ষাটা পেয়েছি। আর আমিও বাস্তবে ওই রকমই, আসলে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই। আমার অনেক সময় ইচ্ছা হয় অনেক কিছু করার মানুষের জন্য, কিন্তু সামর্থ্যের বাইরে যেটা সেটা তো আমি করতে পারি না। তো যাই হোক, একজন গতকালকে ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছেন যে কিছুদিন আগে তুমি অসুস্থ ছিলে, তো এখন আবার এত টাকা খরচ কিভাবে করতেছো? তো খরচ, আমি গতকালকে যে ইফতার আয়োজন করে বাড়ি থেকে নিয়ে গেছি, আমার 4,500 টাকা খরচ হয়েছে। 5,000 টাকা বা 6,000 টাকা আমি ভাবছিলাম বাজেট হিসাবে রাখবো। তো আমার 4,500 টাকা খরচ হয়েছে, যেহেতু আমি বাড়ি থেকেই বেশিরভাগ রান্না বান্না করে নিছি। তো বাড়ি থেকে করে নেওয়ার খরচটা একটু কমে গেছে। তো আসলে 4,500 টাকা, 5,000 টাকার সাহায্য মানুষকে যদি করেই থাকি, এটা তো এমন বড় কিছু না। আমি যখন মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, সেটা আমার চিকিৎসার বিষয় নিয়েছিলাম। আমি খেতে পারছিলাম না, পড়তে পারছিলাম না, বা 2,000 টাকা আমি খরচ করতে পারছিলাম না, এরকমটা না। আমার তখন বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন ছিল, যেটা আমি একা হ্যান্ডেল করতে পারছিলাম না। যার কারণে আমার আমার ভাই বোনদের কাছ থেকে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের কাছ থেকে আমি হেল্প নিয়েছিলাম। তার মানে যে একেবারে আমি এই 5,000 টাকা অ্যারেঞ্জ করে কয়েকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো না, বা তাদের মুখে একবেলা খাবার তুলে দিতে পারবো না, এমনটা না। আমি চেষ্টা করেছি। হয়তো আমি বড় লোক না, আমার অ্যাকাউন্টেও ব্যালেন্স নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তারপরেও আসলে এটা চেষ্টার বিষয়। আপনিও যে কমেন্ট করছেন, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই পারবেন। 1-2 হাজার টাকা, যেহেতু আপনি একটা স্মার্টফোন চালাতে পারতেছেন, 1-2 হাজার টাকার সাহায্য মানুষকে করতে পারবেন। এটা এমন বড় কিছু না যেটার জন্য কারো কাছ থেকে হেল্প নিতেও হয় না, আশা করি। তো যাই হোক, মানুষের উপকার করতে না পারেন, অন্তত যারা মানুষের পাশে দাঁড়াতে চায় বা মানুষের জন্য কিছু একটা করতে চায় নিজের সন্তুষ্টির জন্য হলেও, তো এটাতে মানে বিঘ্ন ঘটাবেন না, তাদের মানসিকতাটাকে নষ্ট করবেন না, এটুকুই অনুরোধ। তো যাই হোক, আরেকটা বিষয়, সবার শেষে আমি আমার দোকানের বিষয়টা নিয়ে বলি। আমার দোকানটা নিয়ে আমি যেমন অনেকটা চিন্তিত ছিলাম, আপনারাও অনেকেই চিন্তা করছেন, বিশেষ করে আমার হেলথের কথা ভেবে, যে আমি অসুস্থ মানুষ, এদিকে কিভাবে এত দিক সামলাবো। তো যাই হোক, আপনাদের চিন্তা করাটাও যুক্তিসঙ্গত। কারণ আমি ভাবনা আর অনেক সময় আমরা যেটা ভাবি আর প্র্যাকটিক্যালি যেটা করি, তার মধ্যে কিন্তু ব্যবধান থাকে। আমরা ভাবছি যে এটা করব, ওটা করব, এরকম করে নিব, ওইরকম করে নিব, ওটা আমাদের কল্পনা। কিন্তু যখন আমরা সেটা প্র্যাকটিক্যালি করি, মানে বাস্তবতার আর কল্পনার ভেতরে অনেক পার্থক্য থাকে। তো আমার রেস্টুরেন্টটা ঠিক ওইরকমই হয়েছিল। আমি ভাবছিলাম যেহেতু আমার বেশি টাকা খরচ হচ্ছে না, আর আমি ইউটিউবিং ছাড়া আমার আর অন্য কোনো ইনকামের রাস্তা আপাতত নেই। তো ইউটিউব থেকে যা পাচ্ছি, যেটুকুই পাচ্ছি অল্প স্বল্প, সেটা দিয়েই আমি চলতেছি। তো সবাই চায় যদি সুযোগ পাই আরো কিছু করার, এটা সবাই চায়, আমি না, দুনিয়ার সবাই চায়। তো আমিও সেরকম চাইছিলাম, আর একটা কিছু করতে চাইছিলাম, যেহেতু আমার কাঁধে অনেক দায়িত্বের বোঝা আমার কাঁধে আছে, যেটা আমি সবসময় ভেঙে আপনাদেরকে বলতে পারি না। হয়তো আমার কাজকর্মে বা ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু বুঝতে পারেন, যারা বোঝার অলরেডি বুঝে থাকেন, অনেক দায়িত্বের বোঝা আমাদের কাঁধে। তো সেই থেকে আমি একটু করতে চাইছিলাম,
আর আমি দোকানটার পেছনে তেমন একটা খরচও করি নাই, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম। শুধু বাসনপত্রের পেছনে আর কি, দোকানটা অ্যারেঞ্জ করতে বাসনপত্র, তারপরে এই চেয়ার টেবিল ওগুলোর পেছনে আর কি আমার টাকা খরচ হয়েছে। এছাড়া ওই দোকানের পেছনে আমার তেমন কোনো টাকা খরচ হয় নাই। তো যাই হোক, আমি গতকালকে না, গত পরশুদিন মনে হয়, আমি যেদিন আমার দোকান বিক্রি করে দিচ্ছি বলেছিলাম, ওই দিন ভিডিওতে কিছু কমেন্ট আসছে যে দোকানটা শুধু শুধু ওপেন করলে আর এতগুলো টাকা নষ্ট করলে। তো এইটাই বলা আমার মেইন উদ্দেশ্য। আমার কোনো টাকা নষ্ট যায় নাই। আমি যে টাকা খরচ করছি সেই টাকা হিসাব করে, মানে যে টাকা আমি খরচ করছি দোকানের পেছনে, কোন বাসন বাসন কত টাকার কিনছি, প্লেট কত টাকার কিনছি, টেবিল কত টাকার কিনছি, এমনিতে এমনকি টেবিলের ম্যাটটা পর্যন্ত হিসাব করে যে টাকাটা আমার খরচ হয়েছে সেই টাকাটা আমি দিয়ে দোকানটা বিক্রি করে দিয়েছি। তো এখন আমি টাকাটা পুরোপুরি পাইনি, আজকে পাওয়ার কথা আছে। তো যে টাকাটা আমি খরচ করছি সেটা আমি যেখানে পেয়ে যাচ্ছি, তার মধ্যে আমি কয়েকদিন দোকানদারিও করছি, তার মধ্যে থেকেও হয়তো টুকটাক কিছু লাভ আমি পেয়েছি। আর এখন যেহেতু আমি চালাতে পারতেছি না, আমার যে টাকাটা খরচ হয়েছে, হয়তো যে সময়টা ব্যয় হয়েছে সেটা ফেরাতে পারবো না, তবে যে টাকাটা খরচ করেছি আমি সেটা উসুল করে আমি দোকানটা বিক্রি করতেছি। তো এখানে আমার তেমন কোনো লাভ হয় নাই, হয়তো অল্প স্বল্প লাভ হয়েছে, তবে কোনো লস হয় নাই, এইটুকুই আপনাদেরকে বলতে পারতেছি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর আজকের মতো এই পর্যন্ত। আমি দোকানের অ্যামাউন্ট আপনাদেরকে বলেছিলাম আগের একটা ভিডিওতে, যে দোকানে আমার কত টাকা খরচ হয়েছে। তো সেই জন্য আর বলতে হচ্ছে না যে আমি কত টাকা বিক্রি করতেছি, যে টাকাটা খরচ হয়েছে সেই টাকায় হিসাবেই আমি দোকানটা বিক্রি করে দিচ্ছি। তো যাই হোক, টাকাটা পেলে আমি অন্য কোথাও একটা সেভ করে রাখবো, যাতে বিপদ আপদে আর কি, ছোটখাটো বিপদ আপদে কাজে আসে। টাকার অ্যামাউন্টটা অতটা বড় না, কারণ আমি এমন বড় অ্যামাউন্ট খরচও করি নাই, তাই বিক্রি করতেও তেমন বড় অ্যামাউন্ট পাচ্ছি না। তো ওইটুকুই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।